মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে তিনি আর সক্রিয়ভাবে রাজনীতি করতে পারছেন না, তখন বলছেন যে আমি যদি বেরোতে না পারি, আমি যদি মিছিল মিটিং না করতে পারি, তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করব। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব। কিন্তু এখনই যদি বলে দিই সন্ন্যাস গ্রহণ করছি, তাহলে বুঝে যাবেন যে হেরে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝে গেছেন এটা ভুল বলে ফেলেছেন, তিনি মাঝে মধ্যে তো ভুলভাল বলে ফেলেন। তো কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বলছেন বিজেপিকে সন্ন্যাসে পাঠিয়ে দেবে। বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। সন্ন্যাস নিলে কি মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া বসন পড়বেন? এই গেরুয়াতে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট রাগ, নাকি তিনি সবুজ বসন করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাস গ্রহণ করতে চলেছেন, তিনি সন্ন্যাসিনী হবেন। এটা আমার কথা নয়, এটা ডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি বিজেপি নেতৃত্বরা আমাকে মিছিল মিটিং না করতে দেন, তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তার সময় শেষ হয়ে আসছে রাজনৈতিকভাবে, তার দল ভেঙে যাচ্ছে, তিনি আর কোথাও যেতে পারছেন না, তিনি মিছিল মিটিং করতে পারছেন না। তিনি যখনই বাইরে বেরোচ্ছেন তখনই তাকে ডিম থেরাপির সম্মুখীন হতে হচ্ছে, অথবা তাকে গোবরের সম্মুখীন হতে হচ্ছে, গোবর থেরাপি বা কাদা থেরাপি। তিনি হালি শহরে যাচ্ছেন, বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন, তিনি যেখানেই যাচ্ছেন প্রবলেম তৈরি হচ্ছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো, তো তিনি যখন জায়গায় যাচ্ছেন, জায়গায় জায়গায় বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন, সোনারপুরে তো ডিম খেয়ে গেলেন। ফলে এই পরিস্থিতি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী তো এমনি তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে ফেলেছেন, তাকে দুবার হারিয়ে, একবার নন্দীগ্রাম, একবার ভবানীপুর। এবং ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি পলিটিক্সে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ দলটাই আর নেই, দলটাই শেষ। ঋতব্রতর হাতে চলে গিয়েছে, কোনোটা চলে গিয়েছে সংসদে এই শতাব্দী রায় থেকে শুরু করে যারা যারা রয়েছেন তাদের হাতে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে তিনি আর সক্রিয়ভাবে রাজনীতি করতে পারছেন না, তখন বলছেন যে আমি যদি বেরোতে না পারি, আমি যদি মিছিল মিটিং না করতে পারি, তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করব, সন্ন্যাসিনী হয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনুন। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি, আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার আমি ছোট্ট করে আসি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই বেরোচ্ছেন Z+ ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে, স্টেট সিকিউরিটি, কিন্তু যখনই তিনি বাইরে বেরোচ্ছেন তখনই কি হচ্ছে, একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি হচ্ছে, পরিস্থিতি তৈরি হচ্ছে। ওই যেটা বললাম, হালি শহরে কিভাবে কাদা গোবরের সম্মুখীন হয়েছেন, অন্যদিকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানেও একই পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বেরোতে চাইছেন তখনই লোকজন ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, চোরের রানী বলা হচ্ছে। সেদিনকে হালি শহরের ঘটনাটা মনে আছে, একবার দেখুন কি ঘটেছিল। পিছনে পিছনে লোকগুলোর মুখ কত, চল চল চল, পিছনটা পিছনটা যে কটা দৌড়াচ্ছে সব কটার মুখ থেকে, যে কটা দৌড়াচ্ছে সব কটার মুখ। এইটা কিসের গাড়ি এটা? এই সমস্ত দৃশ্য দেখে শুভেন্দু অধিকারী বলছেন তাকে আর বাইরে বেরোতে দেবো না। শুভেন্দু অধিকারী নবান্নতে সাংবাদিক সম্মেলনে এই কথাই বললেন, একবার শুনুন। ফেসবুকেই থাকুন আপনি, বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালি শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। पुलिस न्यूट्रल है, इसलिए उन्होंने फेसबुक लाइव कर रहा है। पुलिस न्यूट्रल है, इसलिए उनका भतीजा बाहर घूम रहा है। যাই হোক, এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইভাবে ফেসবুক লাইভ করছি সারাক্ষণ ধরে, আমাকে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী।
আমাকে বলছেন যে 4:30টার সময় আসছি, 5টার সময় আসছি, ফেসবুকেই আছি। ফলে এইভাবে কথা বলতে পারেন না মুখ্যমন্ত্রী আমার সঙ্গে। সেই কারণের জন্য আমাকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। যদিও সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাকআপ প্রয়োজন, যে দলীয় সংগঠন প্রয়োজন, সেটা অনেকটা ম্লান হয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক তৃণমূল নেতৃত্বরা রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই মুহূর্তে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক, কিন্তু তারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘোরাফেরা করছেন না। এই কারণের জন্য সম্মান পাননি তো এতদিন। জাস্ট থাকতে হয় এই বয়সকালে, আর নতুন করে দল পরিবর্তন করে লাভ নেই। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ে যতটুকু যা করা যায় আর কি, 5 বছর পর আর যদি টিকিট না পাওয়া যায় বা টিকিট পেতেও তারা ইচ্ছুক প্রকাশ করছেন না, ফলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পলিটিক্স করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বুঝতে পারছেন। বুঝতে পেরে তিনি অনুধাবন করছেন যে দলটা আর থাকছে না আমার হাতে। তো কি করণীয়? সন্ন্যাস গ্রহণ করব, সন্ন্যাস গ্রহণ করব। তাই তিনি এই কথা বললেন। হ্যাঁ, এরপরে তিনি একটু ঘুরে গেলেন, বুঝলেন বেকায়দা বলে ফেলেছেন। এখনো তো তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়নি, এখনো শেষ হতে অনেকটা টাইম লাগবে। কিন্তু এখনই যদি বলে দিই সন্ন্যাস গ্রহণ করছি, তাহলে বুঝে যাবেন যে হেরে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝে গেছেন এটা ভুল বলে ফেলেছেন। তিনি মাঝে মধ্যে তো ভুলভাল বলে ফেলেন। তো কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বলছেন বিজেপিকে সন্ন্যাসে পাঠিয়ে দেবো, বিজেপিকে সন্ন্যাসে পাঠিয়ে দেবো। বেশ, বিজেপিকে সন্ন্যাসে পাঠাতে গেলে লোকসভা বা বিধানসভাতে যে মেজরিটির দরকার আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আনতে পারবেন না, কারণ দলটাই নেই এই মুহূর্তে, দলটা শেষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালানোর পরিকল্পনা নিচ্ছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেই দুর্নীতি করেছেন এতদিন ধরে, সে দুর্নীতি থেকে তারা মুক্ত হবেন না, সে দুর্নীতির অভিযোগ থেকে তারা মুক্ত হবেন না। তারা যতই চেষ্টা করে থাকুন না কেন, পুলিশ গ্রেপ্তার করবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই জন্য একটু ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী বলছেন একটু ভরসা রাখুন। সদ্য 100 দিন ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিলটা নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল, যে গুন্ডা দমন আইন, সেই গুন্ডা দমন আইনটা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করে ফেললো। ফলে এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক। এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি প্রশ্ন করেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যিনি সরকারি সম্পত্তি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পত্তি পর্যন্ত নষ্ট করেছেন, অনেকে বলছেন গ্রেপ্তারের কথা, তো কি হবে? মুখ্যমন্ত্রীকে উত্তর দিলেন, শুনে নিন। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তোমার। আপনারা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য কি? মুখ্যমন্ত্রী বলছেন ছাড়া কেউ পাবেন না, কেউ ছাড়া পাবেন না। অর্থাৎ ছাড়া না পেলে কি হবে? জেলে যাবেন, ভাইপো জেলে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি দর্শকদের, যারা আমার রেগুলার দর্শক, বেঙ্গল লিবার্টি রেগুলার দর্শক, তাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা ছিলেন এবং বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শেষ হয়ে যাবে, তৃণমূল দলটা থাকবে না। আপনারা বারবার শুনেছেন, নতুন করে আমি সেই বাইকটা আপনাদের সামনে উত্থাপন করব না। আপনারা জানেন কি হলো? তৃণমূল কংগ্রেসটা আছে, কত ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসটা বুঝতে পেরেছেন। আর তৃণমূল কংগ্রেসের এখন যা ক্ষমতা, প্রধান বিরোধী দলেরও যা ক্ষমতা, এই ঋতব্রত তৃণমূলের, আপনারা মনে করেন যারা বিরোধী হিসাবে সেই ভূমিকা পালন করছে, যেই ভূমিকাটা গত 5 বছর ধরে বিজেপির 77 জন বিধায়ক বা পরে কেনা বেচার লড়াইতে সেটা 60-65-তে গিয়ে দাঁড়িয়েছিল, কতজন বিধায়ক মিলে করতে মানে ধারে কাছে আসছে? গত 5 বছরে বিধানসভাতে বিরোধীদের মুভমেন্ট এবং গত 100 দিন ধরে বিধানসভায় বিরোধীদের মুভমেন্ট, কি আকাশ পাতাল পার্থক্য তো আপনারাই বুঝতে পারছেন। ফলে কোথায়? শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটা করেছিলেন। আমি সেই প্রসঙ্গে আসি। আজকের দিনে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী এই কথাটা বলছেন, এটা অনেকেই এড়িয়ে গিয়েছে, অনেক মেন স্ট্রিম মিডিয়ার চোখ এড়িয়ে গিয়েছে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কথা। ভুগতে হবে, জেলে যেতে হবে। যে দোষ করেছেন সেই দোষ
তার ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ আদায় করা হবে, 3 গুণ আদায় করা হবে। এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের প্রেক্ষিতে কিভাবে কাজ করেছেন সেটা বলবো, আগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্যটা শুনুন। ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেওয়া নেওয়ার যে সম্পর্কটা, এই যে দিয়েছি অমুক টাকা অমুক দিয়েছি, সেটা একবার শুনে নিন। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে। আপনারা বোঝেন না। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনা সংক্রান্ত একটা তথ্য খাড়া করলেন। একটা জায়গায় প্রায় 58টা আবাস যোজনার মতো টাকা দেওয়া হয়েছে বা এরকম কিছু। সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাই মুসলমান, 2 জন হিন্দু। হিন্দুদের এভাবে ডাউন করা হয়েছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটটা পাওয়ার জন্য এইভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। আর উনি তো ধর্ম দেখে করতেন, ওই জন্য নন্দীগ্রামের এই একটা গ্রামের 86% হিন্দু থাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতে 54টা, উনার নাম ছিল বাংলার বাড়ি, যেটা আমরা পশ্চিমবঙ্গ আবাস দিয়েছি। 54 জন একটা গ্রামে আবাসের টাকা পেয়েছিল 60,000 করে, 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। আপনারা শুনলেন, ভাবলেন, ভাবা প্র্যাকটিস করলেন। এই সমস্তগুলো দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে না আর টিকতে পারবো না পলিটিক্সে, ফলে সন্ন্যাস নেওয়াটাই ভালো। আমি ভাবছি, সন্ন্যাস নিলে কি মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া বসন পড়বেন? এই গেরুয়াতে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট রাগ, নাকি তিনি সবুজ বসন পড়বেন? তিনি রুদ্রাক্ষের মালা নেবেন, নাকি না তিনি অন্য কোনো কবজ তাবিজ এগুলো পড়বেন? কিভাবে সন্ন্যাসী হবেন বা সন্ন্যাসিনী হবেন তিনি, এটা নিয়ে বড় প্রশ্ন। আমি ছবিটা ভাবছি, আমি এআই দিয়ে ছবিটা তৈরিরও চেষ্টা করছি। এই ছবিটা দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া বেশে থাকবেন, নাকি না এই সবুজ পোশাক পরে এই বেশে সন্ন্যাসিনী হবেন? আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম, ব্যাখ্যা করলাম, যেটা মেন স্ট্রিম মিডিয়া করে না। যে অ্যাঙ্গেলসগুলো মেন স্ট্রিম মিডিয়া তুলে ধরে না, সেই অ্যাঙ্গেলসগুলো আমি তুলে ধরি, সেই দৃষ্টিকোণগুলো আপনাদের সামনে তুলে ধরি এই কারণের জন্য, কারণ এখানেই খবরের মূল নির্যাসটুকু লুকিয়ে আছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।